নমস্কার, খবর পড়ছি কলকাতা নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আমি শাশ্বতী দাস। আজকের বিশেষ খবরগুলি হলো কোচবিহারে দিনহাটে এবং গীতালদহে পুলিশ প্রশাসন ও বিএসএফ এর তরফ থেকে বন্যা প্লাবিত অঞ্চলে খাদ্য বস্ত্র প্রদান। ট্রাম্পের ওপর হামলা নিয়ে কি বার্তা মোদির? হাইকোর্টের অনুমতি নিয়ে রাজভবনের সামনে ধর্নায় শুভেন্দু। লেকমলের সামনে উদ্ধার ফুল ব্যবসায়ীর ঝুলন্ত দেহ, রহস্যমৃত নেপথ্যে কারণ কি? এবারে আসছি বিস্তারিত খবরে। পুলিশ পাহারা দিতে ব্যস্ত রাজনৈতিক দলের পার্টি অফিসগুলি, আর অপরদিকে চোরের দল প্রত্যেক দিন উদয়পুর মহকুমাতে গরিব মানুষগুলির বাড়ি লুটপাট চালিয়ে যাচ্ছে। পুলিশ ঘটনার অভিযোগ পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে তৎপরতা দেখিয়ে আসেন, কিন্তু কাজের কাজ কিছুই করেন না বলে অভিযোগ। আবারও একই রাতে দুই বাড়িতে চুরির কাণ্ড সংঘটিত করল চোরের দল। ঘটনা মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চন্দ্রপুর 1 নম্বর কলোনি এলাকায়। জানা যায়, বাড়ির মালিক অনুপস্থিতিতে চোরের দলের ঘরে প্রবেশ করে টাকা পয়সা সহ মূল্যবান সামগ্রী নিয়ে পালায়। ঘটনার অভিযোগ পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে ইতিমধ্যে, যদিও এই তদন্ত শুধু অফিসারের ডায়েরিতেই সীমাবদ্ধ থাকে, কাজের কাজ কিছুই হয় না। প্রসঙ্গত, চলতি মাসে উদয়পুর আরকে থানা অন্তর্গত একাধিক জায়গাতে এই ধরনের চুরির ঘটনা সংঘটিত হয়েছে। প্রত্যেকটা থানায় তদন্ত করেছে পুলিশ, কিন্তু গ্রেপ্তার নিয়ে অভিযুক্ত চোর কিংবা উদ্ধার করতে ব্যর্থ চুরি হওয়া সামগ্রীগুলি। এদিকে শহরে উদয়পুরে দাপিয়ে বেড়াচ্ছে জেল থেকে ছাড়া পাওয়া কুখ্যাত সকল চোর, তাদেরও নাগাল পাচ্ছে না পুলিশ। অথচ কংগ্রেস কিংবা সিপিএম এই দলগুলি পার্টি অফিস রক্ষার দায়িত্ব খুব প্রশংসনীয়ভাবে পালন করে যাচ্ছে পুলিশ, কিন্তু গরিব মানুষের বাড়ির খরচে সুরক্ষিত নয় চোরের হাত থেকে। সেই থেকে খবরটুকু রাখছেন কি পুলিশ কর্মীরা? লেকমলের সামনে উদ্ধার ফুল ব্যবসায়ীর ঝুলন্ত দেহ, রহস্যমৃত্যুর নেপথ্যে কি কারণ? রবিবার ভোরবেলায় খাস কলকাতায় প্রকাশ্যে এক ঝুলন্ত দেহ উদ্ধার। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। দক্ষিণ কলকাতার লেকমলের সামনে থেকে এক ব্যক্তি ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতের নাম বিশু হালদার, পেশায় ফুল ব্যবসায়ী ছিলেন। লেকমলের সামনে তার ফুলের দোকান ছিল। পুলিশ সূত্রে খবর, রবিবার ভোর 5টা নাগাদ লেকমলের সামনের ফুটপাতে হোর্ডিং থেকে ফুল ব্যবসায়ীর ঝুলন্ত দেহ দেখতে পাওয়া যায়। গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন তিনি। কি কারণে আত্মহত্যা করেছেন তা ঘিরে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ব্যবসায় ক্ষতির কারণে দীর্ঘদিন ধরে হতাশায় ভুগছিলেন তিনি। মানসিক অবসাদে হয়তো চরম পদক্ষেপ করেছেন। লেকমলের আশেপাশের অন্যান্য ফুল ব্যবসায়ীরা জানিয়েছেন, ভাইয়ের সঙ্গে ফুলের ব্যবসা করতেন বিশু। দোকানে কয়েকজন কর্মীও ছিলেন। শনিবার রাত 1টা পর্যন্ত ভাইয়ের সঙ্গে খাওয়া দাওয়া করে গল্প করতেও দেখা গিয়েছিল তাকে। ভোরবেলায় তার ঝুলন্ত দেহ দেখতে পাওয়া যায়। বিশুর মৃত্যুতে শোকের ছায়া ব্যবসায়ী মহলে। হাইকোর্টের অনুমতি নিয়ে রাজভবনের সামনে ধর্নায় শুভেন্দু। রাজভবনের সামনে ধর্নায় বসেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কলকাতা হাইকোর্ট অনুমতি দেওয়ায় শেষমেশ আজ রবিবার অনুষ্ঠিত হচ্ছে এই ধর্না। প্রসঙ্গত, গত বছর পুজোর আগে 100 দিনের কাজে টাকা দেওয়ার দাবিতে রাজভবনের সামনে রাস্তায় ধর্নায় বসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সে সময় অভিযোগ উঠেছিল, সারা বছর রাজভবনের সামনের রাস্তায় 144 ধারা জারি থাকা সত্ত্বেও কিভাবে সেখানে ধর্নায় বসেন অভিষেক। এই নিয়ে প্রশ্ন তুলে পাল্টা বিক্ষোভও করেছিল বিজেপি। তবে লোকসভা ভোটের পরে সেই একই জায়গায় ধর্নার দাবি জানিয়েছিলেন বিজেপি নেতার তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলে রাজভবনের সামনের রাস্তায় ধর্নায় বসার আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু। শেষমেশ আজ রবিবার 4 ঘন্টার জন্য সেখানে ধর্নায় বসার অনুমতি দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। আদালত জানিয়েছে, আগামী 14 জুলাই রবিবার সকাল 10টা থেকে 4 ঘন্টা অর্থাৎ দুপুর 2টো পর্যন্ত রাজভবনের উত্তর গেটের সামনে 300 জনকে নিয়ে ধর্নায় বসতে পারবেন বিরোধী দলনেতা। ধর্নায় কোনো ধরনের অস্ত্র ব্যবহার করা যাবে না। ধর্না মঞ্চ থেকে কোনো ধরনের উস্কানিমূলক মন্তব্য করা যাবে না বলেও সতর্ক করেছে হাইকোর্ট। কয়েকদিন আগে ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে রাজভবনের সামনে ধর্নায় বসতে চেয়ে পুলিশের কাছে আবেদন জানিয়েছিলেন বিরোধী দলনেতা। পুলিশ জানিয়েছিল, রাজভবন চত্বরে 144 ধারা রয়েছে, ধর্নায় বসতে দেওয়া যাবে না। অনুমতি না মেলায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। পদ্মশিবিরের তরফে যুক্তি ছিল, গত অক্টোবর মাসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলকে রাজভবনের সামনে 5 দিন ধর্নায় বসার অনুমতি দিয়েছিল রাজ্য। সেই সময় পুলিশের তরফে তাকে বাধা দেওয়া হয়নি। শুধুমাত্র বিজেপি নেতা বলেই শুভেন্দুকে অনুমতি দেওয়া হচ্ছে না। যদিও রাজভবনের পরবর্তী বিকল্প অন্য কোনো জায়গা খুঁজে বের করার নির্দেশ দিয়েছিল আদালত। তবে পরে এ ব্যাপারে রাজ্য নিজেদের সিদ্ধান্ত থেকে সরে এসে জানিয়েছিল,
30শে জুন রাজভবনের সামনে ধর্নায় বসতে পারেন বিরোধী দলনেতা। তবে ওই দিন প্রধানমন্ত্রী মোদীর মন কি বাত অনুষ্ঠান থাকায় রাজ্যের প্রস্তাবে রাজি হননি বিরোধী দলনেতা। এই দিন মামলাটি উঠলে বিচারপতি জানতে চান, 14 জুলাই কি আপনারা ধর্না করতে পারবেন? শুভেন্দুর আইনজীবী সম্মতি জানান। রাজ্যও জানায় ছুটির দিনে দিনের বেলায় 4 ঘন্টা ধর্না চলে তাদের কোনো আপত্তি নেই। এরপরই শর্ত সাপেক্ষ আবেদন মঞ্জুর। কোচবিহারের দিনহাটা এবং গীতালদহে পুলিশ প্রশাসন ও বিএসএফ এর তরফ থেকে বন্যাপ্লাবিত অঞ্চলে খাদ্যবস্তু প্রদান। গত কয়েকদিনের একটানা বৃষ্টিতে জলে প্লাবিত হয়ে পড়ে দিনহাটার সীমান্ত গ্রাম গীতালদহের জারিধরলা ও ধরিবস এই 2 গ্রাম। পাশাপাশি ধরলা নদীর ভাঙনে বেশ কিছু ঘরবাড়ি এমনকি কৃষি জমিও নদীতে তলিয়ে গিয়েছে। এই অবস্থায় 2 গ্রামের অসহায় বাসিন্দাদের পাশে দাঁড়ালো দিনহাটা পুলিশ প্রশাসন। বিএসএফ এর স্পিড বোটে গীতালদহের ধরলা নদী পার হয়ে পুলিশ প্রশাসনের আধিকারিকরা ছাড়াও জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সহ তৃণমূল নেতৃত্ব সেখানে পৌঁছায়। জলপ্লাবিত এলাকায় অসহায় মানুষদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিল পুলিশ প্রশাসন। রবিবার দিনহাটা মহকুমার পুলিশ আধিকারিক ধীমান মিত্র, আইসি জয়দীপ মোদক সহ অন্যান্য পুলিশ কর্মীরা ধরলা নদীর দ্বারা বিচ্ছিন্ন জলপ্লাবিত এলাকায় 2 গ্রামে গিয়ে কয়েকশো মানুষের হাতে শুকনো খাবার থেকে শুরু করে অন্যান্য জিনিস তুলে দেন। এদিন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একদিকে ধরলা নদী দ্বারা বিচ্ছিন্ন, অন্যদিকে বাংলাদেশের সীমান্ত ঘেঁষা ওই গ্রামে জলপ্লাবিত এলাকার বাসিন্দাদের খাদ্য সামগ্রী তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন কোচবিহার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নূর আলম হোসেন, পঞ্চায়েত সমিতির অধ্যক্ষ মতিউর রহমান, গ্রাম পঞ্চায়েত সদস্য আবুল কালাম আজাদ, তৃণমূল অঞ্চলের সভাপতি আনারুল হক, যুব তৃণমূল নেতা সুব্রত বর্মন প্রমুখ। তৃণমূল নেতা তথা কোচবিহার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নূর আলম হোসেন বলেন, সীমান্ত গ্রামের ওই অসহায় মানুষগুলির হাতে এদিন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার তুলে দেওয়া হয়। পাশাপাশি দলের পক্ষ থেকেও তাদেরকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র, আইসি জয়দীপ মোদক জানান, ধরলা নদী দ্বারা বিচ্ছিন্ন জলপ্লাবিত গীতালদহের 2 গ্রামের বাসিন্দাদের হাতে এদিন শুকনো খাবার তুলে দেওয়া হয়। ট্রাম্পের ওপর হামলা নিয়ে কি বার্তা মোদির? আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজনীতি ও গণতন্ত্রে হিংসার কোনো স্থান নেই, ঘটনার তীব্র নিন্দা করলেন পোস্টে মোদী। মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী ট্রাম্পের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। আমেরিকার প্রেসিডেন্টের নির্বাচন রয়েছে এবছর, সেই উপলক্ষে শনিবার পেনসিলভানিয়ার বাটলারে সমাবেশ হয়েছিল ডোনাল্ড ট্রাম্প। সেই সময় আচমকাই গুলি চালায় এক দুষ্কৃতী। এর জেরে সভাস্থলে বিশৃঙ্খলা শুরু হয়ে যায়। সঙ্গে সঙ্গে ট্রাম্পকে নিরাপত্তা দিয়ে মঞ্চ থেকে নামিয়ে আনেন আমেরিকার সিক্রেট সার্ভিস এজেন্টরা। তাকে গাড়িতে তোলা হয়। এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও ছড়িয়ে পড়েছে তাতে দেখা গিয়েছে ট্রাম্পের কান দিয়ে রক্ত ঝরছে। ঘটনার সঙ্গে সঙ্গে ট্রাম্পকে সুরক্ষিত করা গেছে বলে জানান আমেরিকার সিক্রেট সার্ভিস মুখপাত্র অ্যান্টনি গুগলেমে। ঘটনা তদন্ত চলছে। এ নিয়ে এক্স হ্যান্ডেলে মোদি লিখলেন, প্রাক্তন প্রেসিডেন্ট ও আমার বন্ধু ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার ঘটনায় আমি ভীষণ চিন্তিত। এই ঘটনা তীব্র নিন্দা করছি। রাজনীতি ও গণতন্ত্রে হিংসার কোনো জায়গা নেই। ওর দ্রুত আরোগ্য কামনা করি। মৃতের পরিবার, যারা আহত হয়েছেন এবং আমেরিকাবাসীর জন্য প্রার্থনা করি। ঘটনার এবার তীব্র নিন্দা করলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনও। এক্স হ্যান্ডেলে তিনি লিখলেন, পেনসিলভেনিয়ার ডোনাল্ড ট্রাম্পের সমাবেশে গুলি চলার ঘটনা শুনেছি। আমি এটা শুনে নিশ্চিন্ত হয়েছি যে উনি নিরাপদে আছেন এবং ভালো আছেন। ও এবং ওর পরিবার এবং সমাবেশে যারা ছিলেন তাদের জন্য প্রার্থনা করি। সম্পূর্ণ তথ্যের জন্য অপেক্ষা করছি। ওকে নিরাপদে বের করে আনায় সিক্রেট সার্ভিসের ওপর জিল এবং আমি কৃতজ্ঞ। আমেরিকার এই ধরনের হিংসার কোনো ঠাঁই নেই। এই ধরনের ঘটনার নিন্দা করার ক্ষেত্রে আমাদের একজোট থাকতে হবে।